বাবা, লজ্জায় তো লাল নীল সবুজ সব হয়ে যাচ্ছিস। বরের ভালোবাসা পাওয়ার আগেই এই অবস্থা। পুরোপুরি যখন তার ভালোবাসায় সিক্ত হবি, তখন কি হবে? তখন কোথায় যাবে তোর এই লজ্জা? সাজির কান গরম হয়ে ওঠে। উফ আপু প্লিজ। বলেই সাজি কিছুটা সামনে সরে যায়। লজ্জা পেলে হবে? ওইদিকে তো তোর বর তোর লজ্জা ভাঙানোর ব্যবস্থা ঠিক করে ফেলেছে। দেখলি না তার বড় ভাইয়াকে দিয়ে কিভাবে কথাটা বলল? পুরাই মাখন। আপু প্লিজ তুমি থামবে? কি কথা বলে সে আমার শালিকা? রুমি নিজের কথা থামিয়ে দেয়। সামিরকে দেখে একটু হেসে বলে, একটু ভুল বললেন ভাইয়া। বয়সে আপনার ছোট হলেও সম্পর্কে কিন্তু আমি আপনার থেকে বড়। তাহলে কি আপু বলে রাখবো? একদম না, আপনি আমার নাম ধরেই ডাকবেন। আচ্ছা, আপনারা তাহলে কথা বলুন, আমি এই পাশেই আছি। বলেই রুমি কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়ায়। ওদিকে সামিরকে দেখেই লজ্জায় মাথা নামিয়ে নেয় সাজি। এমনটা তার সাথে কখনো হয়নি। আজকের এই অনুভূতি তার কাছে একদম নতুন। তাই তো তার কেমন হাঁসফাঁস লাগছে। নতুন অনুভূতির জেরে জর্জরিত হচ্ছে তার সমগ্র তনু মন। কোনো সমস্যা শাশবাতি? সাজি মাথা নামিয়ে না সূচক মাথা নাড়ায়। তাহলে শরীর খারাপ লাগছে? কি হচ্ছে? মাথা নামিয়ে নামিয়ে রাখছো কেন? আমার দিকে ফিরে কথা বলো। সাজি আস্তে আস্তে নিজের মাথা উপরে তোলে, মৃদু হেসে বলে, আমি ঠিক আছে সামির। একা যেতে নার্ভাস লাগছে নাকি বরের সাথে থাকতে হবে বলে নার্ভাস? সাজি অবাক নেত্রে চায় সামিরের দিকে। সাজির মুখের দিকে চেয়ে সামির হেসে ফেলে। তাহলে আমার ভাবনাই ঠিক। তুমি চাইলে কাউকে ওই বাড়িতে নিয়ে যেতে পারো, যে তোমার কাছের, যে সাথে থাকলে তোমার মনোবল বাড়বে। তবে রাতে কিন্তু তাকে আমাদের সাথে রাখবো না। তারপর সে সাচির মুখের কাছে এসে ফিসফিস করে বলে, রাতে শুধু আমি আর তুমি। সাজি সামিরকে ধাক্কা দিয়ে বলে, অসভ্য। যা বাবা, অসভ্যের মতো কথা কখন পড়লাম? থাক, হয়েছে। আমিও চাইছিলাম আখিকে ওই বাড়িতে নিয়ে যাব, তুমি বলেছো ভালোই হয়েছে। শুধু বললাম, কিন্তু আখি কোথায়? খাওয়া দাওয়ার পরে তো ওকে আর দেখলাম না, খেতেও দেখিনি। আম্মুরাও খোঁজ নিচ্ছিল। আখি ঘুমিয়ে পড়েছে, সারাদিন টই টই করে ঘুরে ক্লান্ত হওয়াটা কিন্তু স্বাভাবিক। ভাই ভাবি, বাড়িটা এত ফাঁকা কেমন লাগছে? বাড়ির প্রান্ত ঘুমির দেশে। সত্যি আখি শান্ত হয়ে থাকলে বাড়িটাও কেমন নির্জীব হয়ে যায়। আমরা তো এক্ষুনি বেরিয়ে যাব, তুমি যাও আখিকে ডেকে আনো। সামিরের কথা মতো সাজি আখিকে ডাকতে তার রুমে যায়। গিয়ে দেখে আখির শরীরে এখনো সেই কালো শাড়িটাই জড়ানো। সে উপর হয়ে শুয়ে আছে। সাজি জানে আখির শোয়া একটু খারাপ। উত্তর দিকে মাথা থাকলে তো চলে যায় পশ্চিম দিকে, পশ্চিম দিকে পা থাকলে তো চলে যায় দক্ষিণ দিকে। সে আখির দিকে ফিরে হাসে, গিয়ে বসে তার পাশে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাকে, আখি, এই আখি ওঠ, সন্ধ্যা তো হতে চলল। এই আখি। আখি সাজির ডাকে পিট পিট করে তাকায়। চোখ মেলে সাজির দিকে তাকাতেই সে আটকে ওঠে। ভয় ভয় কণ্ঠে বলে, এই আখি, তোর কি হয়েছে? চোখের এই অবস্থা হয়েছে, এমন ফুলে গেছে কেন? খুব মাথা যন্ত্রণা করছে আপু, সেই জন্য একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। ঘুমাতে পারিনি, ঘুমালে ঠিক হয়ে যাবে আপু। ফুপিরা কি চলে গেছেন সবাই? কিন্তু তুই এখনো এই শাড়িটা পরে আছিস কেন? সাজি যেন শান্ত হতে পারে না আখির কথায়। সাজি স্পষ্ট বুঝতে পারছে আখি কেঁদেছে, কিন্তু কাঁদবে কেন? একটু আগেই তো সব ঠিক ছিল। সকলের সাথে কত আনন্দ করলো। তুই কি কেঁদেছিস আখি? কি সব পাগলের মতো কথা বলছিস আপু? আমি কেন কাঁদতে যাব? বিয়ে কি আমার হচ্ছে নাকি? তাহলে আমার কেন মনে হচ্ছে তুই কেঁদেছিস? বললাম না আমার মাথা যন্ত্রণা করছে, ঘুমোবো একটু। তুই যা, ফ্রেশ হয়ে নে। আমি ওই বাড়িতে যাচ্ছি আখি। সাদ ভাইয়া আমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আবুকে রাজি করিয়েছেন। সাথের কথা শুনতেই যেন আখির রাগ তীর তীর করে বাড়ে। সে বেশি কথা না বাড়িয়ে বলে, ওহ, যা তাহলে, ফিরবি কবে? কাল ফিরবো, সামিরকে নিউ ইয়র্কে যেতে হচ্ছে। ও, সাবধানে যাস। আমি চাই তুইও আমার সাথে চল আখি। আমার একা যেতে খুব নার্ভাস লাগছে, তুই থাকলে আমার খুব ভালো লাগবে আখি।
আমার শরীরটা ভালো না আপু, তুই যা। খুব একা লাগলে রুমি আপু বা রাদিয়াকে নিয়ে যা। কিন্তু আখি, প্লিজ আপু। সাজি আর কথা বাড়ায় না, মন খারাপ করে নিচে নেমে আসে। সাজি যেতেই আখির চোখ থেকে 2 ফোঁটা পানি ধারা নেমে আসে। আমার মাফ করে দিস আপু। আমি চাইলেও তোর সাথে যেতে পারবো না। ওই লোকটার আশেপাশেও আমি আর যেতে চাই না। বড্ড পাষাণ লোক। কথার ছলে মানুষকে কিভাবে কষ্ট দিতে হয় সেটা উনি খুব ভালো করেই জানেন। ওনার অপমান আর সহ্য করতে পারবো না আমি। তার থেকে ওনার থেকে দূরে থাকাই ভালো। নিচে সাদ আর সামির সাজির জন্য অপেক্ষা করছে, সে আসলেই তারা বেরিয়ে পড়বে। আখির ছোট মামি খাদিজা বেগম সামিরকে স্ন্যাক্স জাতীয় খাবার দিলেন। সামির খেতে খেতে আসিফ আর সাদাপের সাথে গল্প করছে। তখনই সেখানে আসে ফয়জাল। সামিরের ফয়জালকে দেখে আগে রাগ হলেও এখন আর অতটা রাগ হচ্ছে না, বরং সে নিজে থেকেই ফয়জালের সাথে এটা ওটা নিয়ে আলোচনা করছে। এ কি মিস্টার চৌধুরী, আপনি তো কিছুই নিচ্ছেন না। এনি প্রবলেম? ফয়জালের কথায় সাদ মাথা তুলে তার দিকে তাকায়, ভারী কি কণ্ঠে বলে, নো। তাহলে খাচ্ছেন না কেন? খান। আপনি বরং খান। আফটার অল, যার মনে রং বেশি তার খাওয়াটাও বেশি, তাই না? সাদের কথায় ফয়জাল হাসে। এটা ঠিক, তবে আমি ডায়েট কন্ট্রোল করছি। বুঝতেই তো পারছেন ডক্টর, মানুষ হেলথ কনসাস না হলে ঠিক হয় না। ইয়া। বলেই সাদ আবার ফোনে ডুব দেয়। সাজি আসতেই স্বামী জিজ্ঞাসা করে। আখি রেডি হচ্ছে। আখির কথা শোনা মাত্রই ফয়জাল বলে ওঠে। আখি কোথাও যাচ্ছে বুঝি? স্বামীর ফয়জালের কথার উত্তরে বলে, হ্যাঁ, আমাদের সাথে যাচ্ছে, আমাদের বাড়িতে। কথাটা শোনা মাত্রই ফয়জালের মুখে আধার নামে। কাল বৈশাখীর মেঘের মতো গভীর আর গম্ভীর রূপ ধারণ করে, তবে তার মুখে কালো মেঘের রেশ বেশিক্ষণ স্থায়ী হয় না। সাজির কথায় তার পূর্ণ জীবন ফিরে পায়। আখি যাবে না। ওর শরীরটা ভালো না, চোখ মুখ কেমন লাল হয়ে গেছে। ওর একটু রেস্ট নেওয়া প্রয়োজন। ও বলল অন্য কাউকে নিয়ে যেতে। কথাটা শোনা মাত্রই সাদের হাত থেমে যায়। ফয়জালের দিকে ফিরে তার মুখের সূক্ষ্ম হাসিটুকু পরখ করে নেয়, তাতেই তার মেজাজ আবার গরম হয়। আখি যাবে না, আমার একটুও ভালো লাগছে না। আমি দেখছি ওর কি হয়েছে। তেমন হলে কোনো ওষুধ আনিয়ে নেবো, ডোন্ট ওয়ারি, ও সুস্থ হয়ে যাবে। সাদ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। তার কোনো দরকার হবে না। সাথী যখন চেয়েছে তখন ও আমাদের সাথেই যাবে। যাওয়ার পথে আমরা ডক্টর দেখিয়ে নেব। দেখুন মিস্টার চৌধুরী, মেয়েরা অসুস্থ, এভাবে তাকে জোর করে নিয়ে যাওয়া। আপনি কি তার গার্ডিয়ান? না, কিন্তু আমি একজন ডক্টর, তাই রোগী কিসে ভালো হবে সেটা আমি আপনার থেকে ভালো বুঝি। আপনার বোঝাবুঝি আপনি নিজের কাছেই রাখুন, ডক্টর ফয়সাল আহমেদ। বলেই সে সাজিকে প্রশ্ন করে। আখি রুমটা কোন দিকে? সাজি আখির রুমটা দেখিয়ে দেয়। উপরে গিয়ে কোনা রুমটাই আখির। সাজ সময় নষ্ট না করে আখির রুমের দিকে পা বাড়ায়। দরজা বাইরে থেকে বেজানো। সাত কয়েকবার দরজায় টোকা দিল। আখি রুমের ভেতর থেকে বলল, দরজা খোলাই আছে আপু। আমি জানি তুই কি জন্য এসেছিস। প্লিজ আপু, আজকের জন্য আমায় ছেড়ে দে। আমি সাদ, আসবো? সাদের কণ্ঠস্বর শুনে আখি ধরফরিয়ে উঠে বসে। চোখের কোণে জমে থাকা অবশিষ্ট পানি মুছে ফেলে। পরনের শাড়ি ঠিক করে বলে, আসুন। যতই হোক সে এই বাড়ির আত্মীয়, তাকে এভাবে বাইরে থেকে তো তাড়িয়ে দেওয়া যায় না। তবে সে বেশ অবাক হয় সাদের আগমনে। এভাবে কেন উনি তার রুমে আসবেন সেই কারণটা সে বোঝেনি। সাদ ধীর পায়ে রুমের ভেতর প্রবেশ করে। রুমটা বেশ গোছানো, সাজানো। সাদ মেয়েটা রুচির প্রশংসা না করে পারে না। এখানে কি জন্য এসেছেন আপনি? আখির কথায় সাদ তার দিকে তাকায়। সাজি ঠিকই বলেছিল, মেয়েটার চোখ মুখ কেমন ফুলে আছে। সাজি চাইছিল। আখি সামনে হাত তাক করে সাদকে থামিয়ে দেয়। কাটকাট গলায় বলে, আমি জানি আপু কি বলেছিল, আর আমার উত্তরটাও আপুর জানা। অন্য কিছু বলার হলে বলুন, নইলে আসতে পারেন। সাদ স্পষ্ট বোঝে আখির অভিমান। মেয়েটা অভিমান করেছে, হয়তো রাগও করেছে, কিন্তু তার কি? তার কিচ্ছু যায় আসে না। তার পার্সোনাল ব্যাপারে যেমন সে নাক গলানো পছন্দ করে না, তেমনি কেউ বারবার এক প্রশ্ন করুক সেটাও তার পছন্দ না। সাজি চেয়েছে মানে তোমাকে ওই বাড়িতে যেতেই হবে। আপনার কথায়? কে আপনি? কেউ না, যাব না আমি। তাছাড়া আমি আপনার কথা শুনতে বাধ্য নই। এত রাগ ভালো নামে, যেটা বলছি সেটা করো। তোমার যে শরীর খারাপ না সেটা আমি খুব ভালো করেই জানি। তাহলে নিশ্চয়ই এটাও জানেন আমার কি হয়েছে। তাহলে কোন মুখে এসেছেন? আখির কথায় সাদ ছুটে গিয়ে তার হাত চেপে ধরে।
একদম মেজাজ দেখাবে না আমাকে। আমি রেগে গেলে সেটা তুমি সামলাতে পারবে না, তাই আমার সাথে ঠিক করে কথা বলবে। ঠিক করে কথা আমিই বলবো। আর আপনি আপনি নিজের মেজাজ দেখিয়ে যাবেন, তাই তো? লিসেন আখি, আমি তোমার কোনো কথার উত্তর দিতে বাধ্য নই। আমরা নিচে আছি, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবে, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। মাইন্ডেড। বলেই সাদ চলে যেতে নেয়, তবে পেছন থেকে শুনতে পায় আখির মেজাজি কণ্ঠস্বর। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। ইয়েস ইউ আর, নইলে কি করে শোনাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। সাদ যেতেই আখি ফুফাতে থাকে। কয়েক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ে তার চোখ দিয়ে। আমার বেলায় আপনি এমন কেন মিস্টার চৌধুরী? কই বাকি সবার সাথেই তো কত ভালো করে কথা বলেন। কি এমন অন্যায় করেছি আমি? আপনার গাড়ির কাঁচ ভেঙেছিলাম বলে এখনো এত রাগ পুষে রাখবেন? এতটা নির্দয় হবেন আপনি? আমি যাব না আপনাদের সাথে, কোনো দিনও আর এই বাড়িতে যাব না আমি। আপনি পাষাণ, খুবই পাষাণ। আপনার পাশেও যাব না আমি, কখনো না। আখি আবার শুয়ে পড়ে বেডে। সে যাবে না মানে যাবে না। ওদিকে নিচে সবাই আখির জন্য অপেক্ষা করছে, কিন্তু আখি আর আসে না। ফয়জালের তো মন খারাপ সময়ের সঙ্গে বাড়ছে। সে ভেবেছিল আজ আখির সাথে কথা বলবে, একটু সময় কাটাবে, কথায় কথায় নানান কথা জিজ্ঞেস করবে, কিন্তু সেটা হয়তো আর হয়ে উঠবে না। 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা হয়ে গেলেও আখি আসছে না দেখে সাত আবার উঠে দাঁড়ায়। কি হয়েছে ভাইয়া, তুমি কি চলে যাচ্ছ? আর একটু অপেক্ষা করে। আঁকি হয়তো তৈরি হতে একটু সময় নিচ্ছে, ওর তো শরীরটা খারাপ তাই। সামিরের কথায় সাত কোনো উত্তর দেয় না। সে রাগে গজগজ করতে করতে আখির রুমের দিকে পা বাড়ায়। আখি ভেবেছিল এতক্ষণে হয়তো সবাই চলে গেছে, বাকি কাজিনগুলো সবাই সাজের রুমে রেস্ট করছে, তাই সে শাড়িটা পাল্টে নেবে ভাবলো। কথা অনুযায়ী কাজ। সে দরজাটা বন্ধ করার উদ্দেশ্যে গেলেই কেউ সেটা ধরে ফেলে। সাতকে পুনরায় এখানে দেখে সে অবাক হয়, কিন্তু পুরনো রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। জোরে চেপে দরজা বন্ধ করতে গেলে সাদের শক্তির সাথে পেরে ওঠে না। আকিকে রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে সে দরজা বন্ধ করে দেয়। দ- দরজা কেন বন্ধ করলেন? তুমি যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, মুশকিল তো, বললাম তো যাব না। ওকে ফাইন। বলেই সে আখির হাত ধরে টানতে টানতে নিচে নেমে গেল। আখি বারবার ছাড়ানোর চেষ্টা করেও ছাড়তে পারেনি। আখিকে দেখা মাত্রই সাজি বলে ওঠে, এ কি আখি, তুই এই শাড়ি পরেই যাবি? আসলে তোমার বোন এই আধ ঘন্টা তো ঠিক করে উঠতে পারেনি কোন ড্রেস পরে যাবে, তাই তো এইভাবে নিয়ে এসেছি। যাই হোক সামির, যা যা ফর্মালিটি আছে সব পূরণ করে গাড়িতে আয়, আমি ততক্ষণে আঁকিকে নিয়ে যাচ্ছি, দেখি কোন ডাক্তার ওনার রোগের কাজে আসে। বলেই সে আখিকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। ছাড়ুন, ছাড়ুন আমায়, এবার বারবার কেন হাত ধরেন? সাদ একটু থেমে বলে, তুমি বাধ্য করো আমাকে, নইলে আমার কোনো শখ নেই বারবার তোমার হাত ধরতে যাব। আখি রাশ ভারী কণ্ঠে বলে, ছাড়ুন, নইলে কিন্তু আমি আব্বুকে ডাকবো। ডাকো, তোমার আব্বুকে ভয় পাই নাকি আমি? আপনার মাথায় কি সমস্যা আছে? একটা মেয়েকে এভাবে স্পর্শ কেন করছেন? আপনার বিবেকে বাজছে না? সাদ রাগী দৃষ্টিতে তাকিয়ে আখির হাত ছেড়ে দেয়। চোখে তার রাগ ঠিকরে পড়ছে। গাড়িতে গিয়ে বসো। আমি যাব না আপনার সাথে, আমায় ফোর্স করবেন না। ততক্ষণে সেখানে সাজি আর সামির এসে পৌঁছায়। আখি নিচের রাগকে দমিয়ে নেয়, তবে মেজাজ তার ঠান্ডা হয় না। এখনো দুমুখ মানুষের সাথে সে কোথাও যাবে না। সাদ গিয়ে বসে ড্রাইভিং সিটে। আখি খুব ভালো করে বুঝেছে তাকে এখন এদের সাথেই যেতে হবে, আর কোনো উপায় নেই। তাই সে পেছনে দরজা খুলে বসতে যায়, কিন্তু বাদশাদে সামির। এ কি শালিকা, কি করছো তুমি? আখির হাত থেমে যায় সামিরের কথায়। মানে? মানে আজই আমাদের বিয়ে হলো, একটু তো একসাথে থাকতে দাও। তুমি একটা কাজ করো, ভাইয়ার পাশে গিয়ে সামনের সিটে বসো। আখি চেয়েও কিছু বলতে পারলো না। মনে মনে সাধের প্রতি রাগ নিয়েই তার পাশে গিয়ে বসে। সাজি আর সামির গাড়িতে উঠে বসলে গাড়ি আপন মনে চলতে থাকে। সাজি আর সামির টুকিটাকি কথা বললেও সাদ আর আখি চুপ আছে। সাদ তো নিজের ব্যক্তিত্ব বোঝায় রাখতে চুপ করে আছে, কিন্তু আখি তার ব্যক্তিত্বের বাইরে গিয়ে রাগে চুপ করে আছে। নইলে অন্য সময় হলে সে কথা ঝুলি নিয়ে বসে যেত। কিছু দূর গিয়ে সাদ গাড়ির ব্রেক কষে। এখানে দাঁত করালে কেন ভাইয়া? তুই আর সাঁচি গাড়ি থেকে নেমে যা। সামির অবাক হয় সাদের কথায়, সঙ্গে অবাক হয় সাজি আর আখিও। আখি বিড়বিড়িয়ে বলে, এই লোক আবার এবার তার ভাইকে বের করে দেবে নাকি? আচ্ছা, বজ্জাত লোক তো।
নেমে যাবো কিন্তু কেন? আমাদের তো বাড়িতে যাওয়ার কথা। আর এখানে নেমেও বা কী করবো? আজ তো কোনো কাজ আছে বলে মনে পড়ছে না। সামনে বারে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে সন্ধ্যা শহর তোদের দুজনের নামে। এনজয় ইয়োরসেলফ। সামির অবাক হয়ে প্রশ্ন করে, কি বলছো ভাইয়া? তোর মনে আছে ছোটবেলায় একবার মজা করে বলেছিলিস বিয়ের রাতে বউকে নিয়ে লং ড্রাইভে যেতে চাস? তোর আশা পূরণ করে দিলাম। আমি তো মজা করে বলছিলাম ভাইয়া। সামির পেছন থেকে সিটের সামনের দিকে ঝুঁকে সাদকে কষে একটা চুমু খায়। সামিরের চুমু খাওয়া সাজি শব্দ করে হেসে ফেলে। আখি মুখ টিপে হাসে, তবে কাউকে বুঝতে দেয় না। সাদ রাগী দৃষ্টিতে তাকায় সামিরের দিকে। সামির হেসে হেসে বলে, তুমি এত ভালো কেন ভাইয়া? লাভ ইউ ভাইয়া, লাভ ইউ সো মাচ। কিন্তু আখির আখি আমার সাথে আছে, তুই কাজ মিটিয়ে নে। আমরা চৌধুরী মেনশনে ফিরে যাচ্ছি। আখি তুমি তাহলে ভাইয়ার সাথে যাও ওই বাড়িতে, আমি আর সাজি যাই তাহলে। হ্যাঁ ভাইয়া, এনজয় করুন আপনারা। আখি, তুই একা থাকতে পারবি তো? না পারার কি আছে শাশ্বতী? ওই বাড়িটা তো ওর নিজেরও, আর আমরা সবাই ওর আপন, তাই না আখি? আখি হ্যাঁ সূচক মাথা নাড়ে। দেখেছো তো, এবার চলো। বলেই সামির সাজিকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। ভাইয়া, আমরা তাহলে আসি। যাও। আখি, তুই সাবধানে থাকিস। গেলাম আমরা। সাজি আর সামির যেতেই আখি রাগী দৃষ্টিতে তাকায় সাদের দিকে। রাশভারী কণ্ঠে বলে, আপনি যদি ওদের লং ড্রাইভেই পাঠাবেন তখন আমাকে কেন নিয়ে আসলেন? সেইটা তোমার মোটা মাথায় ঢুকবে না। আপনি কিন্তু আমাকে আবার অপমান করছেন। সাদ কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। আমাকে বাড়িতে দিয়ে আসুন নো ওয়ে। প্লিজ। আপনি এমন কেন করছেন? তুমি এমন কেন করছো? আখি চুপ হয়ে যায়, বোঝে এই তেরা লোকের সাথে কথা বলে কোনো লাভ নেই। সাদ কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে বেরিয়ে যায়। আখি ভাবে এই সুযোগ, এবার গাড়ি থেকে বেরিয়ে সে বাড়িতে চলে যাবে। যেই ভাবা সেই কাজ, কিন্তু হায়, তার এবারের প্ল্যানও সফল হয় না। তেরা লোকটা গাড়ির দরজা লক করে গিয়ে চলে গেছে। মিনিট 20 পর সাদ ফিরে আসে, হাতে দুটো ব্যাগ। দরজা খুলে ড্রাইভিং সিটে বসে ব্যাগ দুটো এগিয়ে দেয় আখির দিকে। টেক ইট। এগুলো নিয়ে আমি কি করব? কি করবে সেটা দেখলে বুঝতে পারবে। খুলে দেখো। আখি প্রথমে একটা ব্যাগ খুলে দেখে তাতে দুটো ড্রেস আছে। এটা বাড়ি থেকে আসার সময় ড্রেস এনেছিলে? আপনিই তো জোর করে নিয়ে চলে আসলেন। আমাকে সুযোগ দিয়েছিলেন বুঝি? সাদ উত্তরে কিছু বলে না। আখি আরেকটা ব্যাগ খুলে দেখে তাতে খাবার আছে। খাবার কেন? শুনলাম সারাদিন কিছু খাওনি, তার উপর না হওয়া বড় শোকে কেঁদেছো। খিদে পেয়েছে নিশ্চয়ই। কেন? নইলে অজ্ঞান হয়ে পড়ে থাকলে তোমার হিটলার বাপ এসে আমাকেই ধরবে। দেখনি আসার সময় আমার দিকে কেমন রাগী দৃষ্টিতে তাকিয়েছিলেন, যেন খেয়েই ফেলবেন। কি আমি বরের শোকে কাঁদছিলাম? সেটা তো তুমিই ভালো জানবে। এই নিন আপনার খাবার। আপনার খাবার আপনিই খান, খিদে নেই আমার। একবার কাউকে কিছু দিলে আমি আর সেটা ফেরত নেই না। তোমার খেতে ইচ্ছা না করলে ফেলে দিতে পারো, আমি কিছু মনে করবো না। আখি আর কি করবে, রাগ যতই থাক খাবার ফেলে দেওয়ার মতো ভুল সে করবে না। একবার ভাবলো খাবে না, কিন্তু সকাল থেকে খাওয়ার সময় পায়নি। দুপুরেও স্বাদের উপর রাগ করে কিছু খায়নি। এখন পেটে কিছু না দিলেও হচ্ছে না। মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, খাবার কে দিয়েছে সেটাতে কি যায় আসে আখি? খিদে পেয়েছে, খেয়ে নে। আখি ব্যাগ থেকে ছোট্ট প্যাকেট বার করে বিরিয়ানি খেতে শুরু করে। এক নিমিষেই প্যাকেটের সবটাই খেয়ে শেষ করে মনে মনে বলে, আহ শান্তি। খিদে নেই তাই চেটে পড়ে খেয়েছো, খিদে পেলে কি করতে কে জানে। আখি কিছু না বলে মুখ বাঁকায়। সাদ আবার কিছু দূর গাড়ি থামায় কিছু দূর গিয়ে সরি সাদ আবার কিছু দূর গিয়ে গাড়ি থামায়। এ আপনার গাড়িতে কি সমস্যা আছে বলুন তো? বারবার এত থেমে যায় কেন? নামো। নামবো মানে? নামো, তারপরে বুঝতে পারবে। আখি সাদের কথা মতো গাড়ি থেকে নেমে যায়। দেখে সামনেই একটা ছোট পার্কের মতো। আমরা এখানে কি করছি? সবাই যা করে। সবাই যা করে মানে? ঘুরতে এসেছি। আমার এখন ঘোরার মুড নেই। আর তাছাড়া আপনার সাথে ঘোরার প্রশ্নই আসে না। আমাকে বাড়িতে দিয়ে আসুন, নইলে আমাকে একাই যেতে দিন। সময় হলে ঠিক যাবে। আমার কিছু ক্লায়েন্ট কল অ্যাটেন্ড করার আছে, সো আমাকে ডিস্টার্ব করবে না। চুপচাপ ওখানে গিয়ে বসে থাকবে। পার্কের ভেতরে শান্ত একটা পরিবেশ দেখে সাদ আখিকে বসতে হয় আর নিজে কল লাগায় কয়েকজনের কাছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তার কথা শেষ হয়। পেছনে ফিরে আখির দিকে তাকাতেই সে চমকে ওঠে।
গাড়ি ছুটে চলেছে আপন গতিতে। স্বামীর গাড়ির এসি বন্ধ করে কাঁচ নামিয়ে দিল। বাইরের মৃদু হাওয়ায় সাজির চুলগুলো অবাধ্য হয়ে আশেপাশে উঠছে। ঠান্ডা হাওয়া মুখে স্পর্শ করতেই সাজি আবেশে চোখ বন্ধ করে। অবাধ্য চুলগুলো স্বামীরের চোখে মুখে এসে পড়ছে। স্বামীর মন্ত্রমুগ্ধের ন্যায় প্রেয়সীর পানে তাকাচ্ছে আর সেই চুলের গ্রানে মত্ত হচ্ছে। হারিয়ে যেতে চাইছে সেই মায়ার মাঝে। স্বামীর সাজির বন্ধ হয়ে যাওয়া আখির পানে চেয়ে আলতো হাসে, গান শুরু করে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? অপর পাশ থেকে উত্তর আসে, তুমিই বলো। ম্যাডাম তাহলে জেগে আছো? সাজি চোখ খুলে স্বামীরের দিকে তাকায়। স্বামী ড্রাইভ করছে আর আট চোখে তার দিকেই তাকাচ্ছে। ঘুমিয়ে থাকলে বুঝি খুশি হতেন? মোটেও না, ঘুমিয়ে পড়লে তোমার সাথে রাত্রি বিলাস কি করে করতাম? এই বিয়েটা করে তুমি খুশি তো সামির? সাজির কথা শোনা মাত্রই স্বামী তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষে। সাজির পানে নিক্ষেপ করে গম্ভীর দৃষ্টি। সেই দৃষ্টির দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য ভরকে যায় সাজি। বোঝে প্রশ্নটা করা তার মোটেও ঠিক হয়নি, কারণ স্বামীর সাজির কাছে যতটা ইম্পর্টেন্ট তার থেকে কয়েকশো গুণ সাজি স্বামীরের কাছে। তাই এই প্রশ্নটা একদমই বেহুদা। তাও কি মনে করে প্রশ্নটা করে ফেলেছে। সাজি পুনরায় কিছু বলতে যাবে তার আগেই স্বামীর তাকে টেনে নিচের কোলে বসায়। সাজি কেঁপে ওঠে। স্বামীর সাজির গলায় মুখ ডুবিয়ে দেয়। সাজির কাঁপুনি বেড়ে যায় দ্বিগুণ হারে। সে স্বামীরের পাঞ্জাবি মুষ্টিবদ্ধ করে স্বামীর হাসকি কণ্ঠে বলে, তুমি আমার প্রাণ শ্বাসপাতি, আমার অর্ধাঙ্গিনী, আমার বাপ পাঁচরের অংশ তুমি। তোমাকে পেয়ে আমি খুশি হব না? এমনটা কি সম্ভব? কথা বলার ধরুন স্বামীরের ঠোঁটে স্পর্শ করছে সাজির গলা। তাতেই সাজির অবস্থা টালমাটাল। কিছু বলছো না যে? কি বলবে সাজি? স্বামীরের কথা তার কানে গেলে তো কিছু বলবে। সে আটকে পড়েছে কারো স্পর্শে, কারো মায়ায়। স্বামীর সাজির কাঁপুনি টের পেয়ে তাকে ছেড়ে দেয়, বসিয়ে দেয় পাশের সিটে। সাজি জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। স্বামীর সেদিকে ফিরে হাসে, মুখে হাসি নিয়ে বলে, এতটুকুতেই এই অবস্থা? ভাইয়া আমাদের লং ড্রাইভে না পাঠালে কি হতো? তুমি তো কাঁপুনিতে পুরো অজ্ঞান হয়ে যেতে। তখন তোমাকে হসপিটালে ভর্তি করাতে হতো আর সবাই আমাকে দোষারোপ করতো, ভাবতো আমি কি না কি করেছি। অথচ তোমার যে সামান্যতেই কাঁপুনি উঠে যায় সেটা তো কেউ আর জানতো না। সাজি রাগী দৃষ্টিতে স্বামীরের দিকে তাকায়। স্বামীরের মুখে রহস্যময়ী হাসি। সাজি স্বামীরের চুল টেনে নেয়। স্বামীর ব্যথায় আ করে ওঠে। শ্বাসপাতি, এমন কেন করছো? কোথায় বরকে ভালোবাসবে, একটু আদর করবে তা না, বরকে বিয়ের দিনেই মারছো। দিস ইজ নট ফেয়ার। বাচ্চা মানুষের সাথে তুমি এমনটা করতে পারো না বাবু। বাচ্চার তুমি? দুদিন পর বাচ্চার বাবা হয়ে যাবে সে নাকি বাচ্চা? কথাটা সাজি আস্তে আস্তে বললেও ঠিক সেটা স্বামীরের কানে পৌঁছায়। সাজি ভ্যাবাচাকা খেয়ে যায়। বোঝে কথা আর বেশি আগানো যাবে না, নইলে এই ছেলে তাকে পদে পদে লজ্জায় ফেলবে, আড়ষ্ট করবে লজ্জাদায়ক কথা বলে। কিছু না। এখন কি গাড়িটা চলবে নাকি আমরা এখানেই বসে থাকবো? বলেই স্বামীর গাড়ি স্টার্ট দেয়। দুজনে পাড়ি দেয় নাম না জানা গন্তব্যের উদ্দেশ্যে, যেখানে শুধু সে আর তার প্রেয়সী সাজবাতি আর তাদের অফুরন্ত ভালোবাসা। হ্যালো আঙ্কেল। অপর পাশের কেউ ঠোঁটে মৃদু হাসি টেনে বললেন, কেমন আছো সাদ? আমি ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আর বাচ্চারা? বাচ্চারা খুব রাগ করেছে তোমার উপর। উপহার দিলে আর তুমি আসলে না। কিন্তু উপহারটা কিসের জন্য? না মানে হঠাৎ? আসলে আমার ভাইয়ের আজ আঘাত হয়েছে হঠাৎ করেই, তাই আপনাকে জানানো হয়নি। তবে বাচ্চাদের জানাতে পারেনি বলে ওদের জন্য গিফট পাঠিয়ে দিলাম। আপনি সবাইকে দিয়ে দেবেন। সে আমি দিয়ে দিয়েছি, কিন্তু ওদের জীবনের বড় উপহার তো তুমি। এইসব উপহারের থেকে তুমি ওদের কাছে আসলে ওরা বেশি খুশি হতো। আসলে আমি একটুও সময় পাচ্ছি না, তবে সময় করে নিশ্চয়ই যাব। আপনি ওদের বলে দেবেন তাদের সাথ ভাইয়া ঠিক তাদের সাথে দেখা করতে আসবে। আমি জানি সেটা। স্বামীরকে আমার শুভেচ্ছা জানিও। ওর নতুন জীবনের জন্য অনেক দোয়া রইল। বাচ্চারা শুনলে খুব খুশি হবে। ওরা হ্যাপি থাকলে তো আমরাও হ্যাপি থাকবো। এতিমখানায় নতুন একটা বাচ্চা এসেছে সাদ। বয়স আর কত হবে? ওই 3। কেউ ইচ্ছাকৃত তাকে ফেলে রেখে গেছে। আমরা বাচ্চাটির বাড়ির লোকের কাছে পৌঁছে দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু তার বাড়ির লোকেরা হদিশ পায়নি। শেষে পুলিশের সাহায্য নিলাম।
জানতে পারলাম ওর বাবা মা ওকে রাস্তায় ছেড়ে দিয়েছে। এই বাচ্চার জন্য নাকি তাদের মধ্যকার ভালোবাসা কমে যাচ্ছে, তাদের রোমাঞ্চকর মুহূর্ত জীবনের নানান সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু বাচ্চাটির কি দোষ? সে তো যেতে এই দুনিয়াতে আসতে চায়নি, তাকে আনা হয়েছে। সাদ মনে মনে তার বাবা মাকে বিশ্রী একটা গালাগাল দিল, তবে মুখে বলল, ওদের বাড়ির ঠিকানাটা দেবেন আঙ্কেল। আমি জানি তুমি কি করতে চাইছো, এসব করে কোনো লাভ নেই সাদ। এমন মানুষ দুনিয়াতে অহরহ পাওয়া যাবে, কতজনকে বোঝাবে তুমি? একটা দুধের শিশুর সাথে ওরা এমন করবে আর আমি তাদের ছেড়ে দেব? তুমি ওদের বোঝাবে, ভয় দেখি ওদের কাছে ফেরত দিয়ে আসবে। দুদিন পরে তারা ওই বাচ্চাটিকে অন্য জায়গায় ফেলে রেখে আসবে, তখন তো সে আমাদের কাছে নাও আসতে পারে। একটা বাচ্চার জীবনে আমরা জেনে শুনে নষ্ট করে দিব? আপনি ভুল ভাবছেন আঙ্কেল, আমি ওকে ফেরত দেব না। সে ওরা চাইলেও আর ফেরত পাবে না। তবে ওদের অ্যাড্রেসটা আমাকে দেবেন। কিন্তু কোনো কিন্তু নয়, আমাকে মেসেজ করে পাঠিয়ে দেবেন। রাখছি তাহলে। বলেই সাদ কল কাটে। রমজান সাহেবের কথা শুনে সাদের শান্ত মেজাজ বিগড়ে যায়। বাচ্চা মানুষ করতে পারবে না তো জন্ম দেয় কিসের জন্য? দুনিয়া রঙ্গতামাশা দেখার জন্য? ছত্ত সব। সামনের দৃশ্যটি দেখার পরে অজান্তেই তার মন সিক্ত হয়। ঠোঁটের কোণে ফুটে ওঠে সূক্ষ্ম হাসি। আখি পার্কের বেঞ্চের ওপর শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। সাদ কিছুক্ষণ ঠায় হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। অতঃপর ধীরে ধীরে আখির কাছে গিয়ে দাঁড়ায়, হাঁটু মুড়ে বসে আখির পাশে। অপলক চেয়ে থাকে আখির নিষ্প্রাণ মুখশ্রীর দিকে। ভাবতে থাকে একটু আগেই যে মেয়েটা তার সাথে ঝগড়া করছিল, রেগেছিল, সে এখন কত শান্ত, কত স্নিগ্ধ। কে বলবে এই শান্ত মুখের আড়ালে একটা ঝগড়ুটে লুকিয়ে আছে? সাদ হাসে। আখিকে ডাকতে গিয়েও যেন ডাকে না। ওদিকে সারাদিন পর আখির পেটে খাবার পড়ায় তার চোখে হানা দেয় রাজ্যের ঘুম। বেঞ্চে বসে দুলতে দুলতে সেখানেই ঘুমিয়ে পড়ে সে। সাদ বেঞ্চে হেলান দিয়ে ঘাসের ওপর বসে পড়ে। সন্ধে অনেক আগেই পেরিয়েছে। আকাশে জল জল করছে স্নিগ্ধময় পূর্ণিমার চাঁদ, ঠিক আখির মতোই। কথাটা ভাবতেই সাদ নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। আখিকে চাঁদের সাথে কেন তুলনা করলো সেটা সে বোঝে না। তবে চাঁদের এই অপরূপ সৌন্দর্য দেখে তার কোনো এক কবির কবিতার লাইন দুটো মনে পড়ে গেল। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। একদমই তাই। এই সৌন্দর্যের কাছে বাকি সব ফিকে। সত্যিই কি তাই? হয়তোবা, নইলে কলঙ্ক থাকা সত্ত্বেও সবাই সৌন্দর্য ব্যক্ত করতে চাঁদকে কেন ব্যবহার করবে? নিশ্চয়ই তার মধ্যে স্পেশাল কিছু আছে। আমিও তো আজ সেই সৌন্দর্য উপভোগ করছি, কিন্তু এর কারণটা যে অজানা। যে চাঁদের কাছে কেবল নিজের অভিমান কষ্ট ব্যক্ত করত, সে আজ তার সৌন্দর্যে আকর্ষিত হচ্ছে। ব্যাপারটা ইন্টারেস্টিং। সেকেন্ড পার হয়, সময়ের সাথে পাল্লা দিয়ে পার হয় ঘন্টা, কিন্তু আখির ঘুম থেকে ওঠার নাম নেই। সে নিশ্চিন্তে মনে ঘুমোচ্ছে। তবে সাদ বিরক্ত হয় না। ইদানিং সে মাঝে মাঝেই রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে। আবার মাঝে মাঝেই তার মাঝে বিরক্তির ছিটে ফোটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাদ নিজেই এই সাদকে চিনতে পারছে না। মনকে বোঝাচ্ছে সময়ের জন্যই এমনটা হচ্ছে, আর সে বোঝাতেও সফল হচ্ছে। কিছুক্ষণ পর তার ফোনে কল আসে আজাদ চৌধুরীর। সাদ কল রিসিভ করে বলে, কোথায় তুমি আর তোমার ভাই কোথায়? কোথায় তুমি আর তোমার ভাই কোথায়? শুনলাম অনেক আগেই ওখান থেকে বেরিয়ে গেছো। এত দেরি তো হবার কথা নয়। আসলে আব্বু সামির আর সাজিকে একটু শহরটা ঘুরতে পাঠিয়েছি। ওদের ফিরতে হয়তো রাত হবে, কিংবা আজকে নাও ফিরতে পারে। তাহলে তুমি বাইরে কি করছো? আখিও এসেছে শুনলাম, সে কি তোমার সাথেই আছে? হ্যাঁ, আখি আমার সাথেই আছে। আসলে আমার কিছু কাজ ছিল তো, তাই ভাবছিলাম কাজগুলো মিটিয়ে তাই আখিকে নিয়ে ফিরবো। তোমার কাজের জায়গায় মেয়েটাকে কেন নিয়ে যাচ্ছ? সারাদিন অনেক খাটাখাটনি করেছে মেয়েটা। তাছাড়া কয়েকদিন আগে তো ও পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছে, এখন ওর রেস্ট দরকার। সাদ মনে মনে বলে, সে আরামসে রেস্ট নিচ্ছে আব্বু, অথচ এই মেয়েটার জন্য তোমার ছেলেকে মিথ্যে বলতে হচ্ছে। তুমি ওকে বাদ দিয়ে যাও, তারপরে নিজের কাজ মেটাও। আসলে আব্বু আমি উল্টো দিকে চলে এসেছি, আমি একটু পরেই ফিরছি। ঠিক আছে, তবে মেয়েটাকে বিরক্ত করবে না। সে তোমাকে ভয় পায়, মনে রাখো সেটা। আমি ওকে বিরক্ত করি? আর তাছাড়া ও ভয় পাওয়ার মতো কাজ করেছে বলেই ভয় পায়, সেখানে আমার কি দোষ? হয়েছে, সাবধানে আসবে মেয়েটা। হয়েছে, সাবধানে আসবে। মেয়েটার দিকে খেয়াল রেখো, ভুলে যেও না সে তোমার বোন। ব্যাস, সাদের মেজাজ এই কথাতেই বিগড়ে যায়। শোনো আব্বু, ওই বাচাল মেয়ের ভাই হওয়ার কোনো শখ নেই আমার। ওর জন্য সামিরি ঠিক আছে। রাখছি এখন।
বলেই সে কল কাটে। অপর পাশ থেকে আজাদ চৌধুরী জান্নাতুল বেগমকে বলেন, দেখেছো তোমার ছেলের কাণ্ড? মেয়েটাকে বোন হিসাবে পরিচয় দিতেও তোমার ওর কুণ্ঠাবোধ। আমি কি করে জানবো? তোমার ছেলে, তুমি জানো। দেখেছো তোমার ছেলের কাণ্ড? বউ জান্নাতুল বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ভাবলেন ছেলের কথা, ছেলে না আবার মাঝ রাস্তায় ঝগড়া শুরু করে দেয়। এসব ভাবতে ভাবতেই তিনি রান্নাঘরে চলে গেলেন। বেশ কিছু সময় পরে আখি পাশ ফিরতে যায়। বাধাপ্রাপ্ত হয় সাদের পিঠে। একটু সরে এসে ঘুমের ঘোরে সাদকে পেছন থেকে জড়িয়ে ধরে। ভাবে এটাই হয়তো তার কোরবালিশ। সাদ না থাকতে সে নিচেই পড়ে যেত। সে ছিল বলেই বেচারি আজ পড়া থেকে বেঁচেছে। ওদিকে সাদ তখনও আকাশের দিকে তাকিয়েছিল, ব্যস্ত ছিল নানান প্রশ্নের উত্তর খুঁজতে। পিঠের কাছে কারো অস্তিত্ব পেয়ে সাদ চমকে ওঠে। দেখে কারো কোমল হাত তাকে জড়িয়ে ধরে আছে। সাদ একটু পেছনে ঘুরে সেই হাত ছাড়িয়ে নেয়। আখিকে বেঞ্চে ঠিক করে শুয়ে আবার সেই স্থানে বসে পড়ে। ভাবতে থাকে, মেয়েটা এত কেন ঘুমায়? অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর কত ঘুমাবে এই মেয়ে? এর জন্য কি সারা রাত এখানে বসে থাকতে হবে? সাদা সময় নষ্ট করে না, উঠে দাঁড়ায়। আখির থেকে একটু দূরে দাঁড়িয়ে তাকে ডাকতে থাকে। আখি, আখি, ওঠো। সারা রাত ঘুমানোর প্ল্যান করছো নাকি? সাদের চিৎকার করে ডাকায় আখি ভয় পেয়ে যায় কিছুটা। ধরফরিয়ে উঠে বসে বেঞ্চে, কিন্তু নিচে নরম কিছুর অস্তিত্ব না পেয়ে সে আশেপাশে তাকায়। বুঝতে চায় কোথায় আছে সে। পাশ ফিরতেই সাদ তার নজরে আসে। সে তার দিকে কেমন শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। এক এক করে সবটাই মনে পড়ে তার। সে এখানেই ঘুমিয়ে পড়েছিল। হায় রে, এই জন্যেই এই লোকটা এমন জোর গলায় কথা বলার সাহস পেয়েছে। যদিও সবসময় এমনটাই করে, কিন্তু আজ তার রেশ একটু বেশি। আকি সাদকে বলে, সরি, আসলে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। চলুন না, যাওয়া যাক। এই মেয়ে, কত ঘুমাতে হয় তোমার? তোমার জন্য কি সারা রাত পার্কের লোক গেট খুলে বসে থাকবে? একটু তো ঘুমিয়েছি, এমন কেন করছেন? একটু? জানো এখন কটা বাজে? কটার হবে? খুব বেশি হলে 7:30। ইউ কিডিং উইথ মি? এখন 10টা বাজে। বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তোমার, নাকি এখানে রাতটা থেকে যাবে? 10টা বেজে গেছে আর আপনি আমাকে এখন ডাকছেন? আগে ডেকে দিলে পারলেন না আপনি? আপনি এতক্ষণ কি করছিলেন বলুন তো? একটা কাজও তো ঠিকঠাক করে করেন না আপনি। কি আমি কোনো কাজটা ঠিক মতো করি না? লিসা, নাকি আমি তোমার ঘুম ভাঙানোর জন্য বসে নেই। তোমাকে ডাকার থেকেও আমার অনেক কাজ আছে। তাই বলে ডাকবেন না? এত রাত এখন হয়ে গেল, সব আপনার জন্যই হয়েছে। এখন এই রাতে আপনাদের বাড়ি গেলে সবাই কি ভাববে বলেন? সবার তোমার মতো মাথা মোটা না, আর তোমার মতো ফাও কেউ বসে নেই। সবার নিজস্ব কাজ আছে। যাই হোক, গাড়িতে গিয়ে বসো, আমাদের ফিরতে হবে। আখি আর সময় নেয় না, দ্রুত হেঁটে গাড়ির কাছে যেতে নেয়, কিন্তু সাদের কণ্ঠে সে আবার থামে। মাথার চুল আর শাড়ি ঠিক করে তারপর যাও। আখি দ্রুত শাড়ির পানে তাকায়। শাড়ি এলোমেলো হয়ে আছে, কিন্তু শরীরের কিছু আপাতত দেখা যাচ্ছে না। সে অবাক হয় কিছুটা। একবারও রাতে শাড়ি পরে শুয়েছিল বললে ভুল হবে, শুতে বাধ্য হয়েছিল। সেবার রাতে শাড়ি খুলে কোথায় গিয়েছিল সে হুঁশ ছিল না আখির। সকালে উঠে দেখে শাড়ি খুলে ফ্লোরে পড়ে আছে, আর সে পেটিকোট পরে শুয়ে আছে। কিন্তু এখন শাড়ি ঠিকঠাক থাকায় সে কিছুটা অবাক হয়। তবে মাথার চুলগুলো ঠিক করে সামনে এগোতে থাকে। গাড়িতেই তার ফোনটা রাখা আছে। না জানি কে কে কল করছে তার ঠিক নেই। সে দ্রুত পা চালায়। সাদও এগিয়ে যায় তার পিছু পিছু। গাড়িতে বসে পরি দেয় চৌধুরী ম্যানশনের উদ্দেশ্যে। সাদা রাখি চৌধুরী বাড়িতে পৌঁছালে অভিকা ছুটে আসে। সাদ বরাবরের মতো নিজের গাম্ভীর্য বজায় রেখে উপরে চলে যায়। সারাদিন অফিসের কাজ করতে পারেনি। তার উপর আখির জন্যে তার অনেক সময় নষ্ট হয়েছে। এখন পেন্ডিং কাজগুলো না করলেই নয়। তাই সে ঠিক করে দ্রুত ফ্রেশ হয়ে কাজে লেগে পড়বে। ওদিকে সাদকে এমন করে যেতে দেখে মুখ ভেঙচি দেয় আখি। অভিকা উৎফুল্ল কণ্ঠে প্রশ্ন করে, আপু, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমরা সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এই তো এসে গেছি, এবার দেখবো কত গল্প করতে পারো। অভিকা ইয়াহু বলে ওঠে। সাবিহা বেগম রাগী কণ্ঠে বলেন, মেয়েটা সবে এসেছে, ওকে ফ্রেশ হতে দিবি নাকি? যা, আখিকে রুমে নিয়ে যা, একটু ফ্রেশ হয়ে নিক। সাবিহা বেগমের কথা মতো আখি অভিকার সাথে তার রুমে আসে। তার হাতে সাদের দেওয়া ব্যাগটি। আখি ফ্রেশ হতে যাবে তার আগেই সেখানে এসে পৌঁছায় জান্নাতুল বেগম। তবে সে অবাক হয় জান্নাতুল বেগমের কথায়। উনি বলেন,
সাদ তোকে বিরক্ত করেনি তো? ও তো কাজে ব্যস্ত ছিল, তুই বোর হোসনি তো? আখি কি বলবে ভেবে পেল না, সে তো ঘুমাচ্ছিল। কোনো কিছুর হদিসই তো সে রাখেনি। এখন তার ঘুমের সময় সাদ কাজে ব্যস্ত ছিল নাকি কি করছিল সেটা সে কি করে জানবে? তাই তো সে মুখে হাসির রেশ টেনে বলে, না না, উনি আমায় বিরক্ত করেননি। মিথ্যে বলছিস, আমি জানি আমার ছেলেটা কেমন ব্যবহার করে তোর সাথে। জান্নাতুল বেগমের কথায় আখি পুরনো স্মৃতিচারণ করে। তাতে তার মনটা খারাপ হয়ে যায়। দুপুরের পর থেকে সে সত্যিই রেগেছিল সাদের ওপর, কষ্ট পেয়েছিল তার করা ব্যবহারে, কথাও বলেনি। আর এখানে তো আসতেই চায়নি, কিন্তু বদলোকটা ঠিক তাকে জোর করে এখানে নিয়ে চলে এসেছে। আখি দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার ছেলে সত্যিই আমায় বিরক্ত করেনি ফুপি, তুমি এটা নিয়ে ভেবো না তো। জান্নাতুল বেগম আর কি বলবেন, ওনার তো মনে হচ্ছে দুটোতে ঠিক ঝগড়া করে এসেছে। একসাথে এতক্ষণ ছিল আর ঝগড়া হবে না, সেটা হতেই পারে না। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, তারপর কিছু খেয়ে ঘুমিয়ে পড়। আজকে আর রাত জাগতে হবে না। আচ্ছা ফুপি। জান্নাতুল বেগম আখির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যান। উনি যেতেই অভিকা বলে, আপু তুমি ফ্রেশ হয়ে নাও, তারপরে কিছু খেয়ে নাও, অনেক রাত হয়েছে। আখি আচ্ছা বলে চলে যায়। গোসল সেরে সাদের দেওয়া সালোয়ার কামিজের মধ্যে সাদা রঙের একটা ড্রেস পরে নেয়। ড্রেসটা সত্যি সুন্দর, আখির তো খুব পছন্দ হয়েছে। মনে মনে লোকটার পছন্দের তারিফ করতে ভোলে না। ফ্রেশ হয়ে আখি অভিকার সাথে খেতে নামে। সেখানে সবাই উপস্থিত থাকলেও স্বাদ ছিল না, তাতে অবশ্য আখি মনে মনে স্বস্তিই পেয়েছে। খাওয়ার সময় সবাই টুকিটাকি কথা বলেছে, তাতে যোগ দিয়েছে আখিও। কামিনী বেগম আখিদের বাড়ি থেকে আর এই বাড়িতে আসেননি, সোজা চলে গেছেন বোনের বাড়ি। সঙ্গে মেয়েও ও বরকে নিয়ে গেছেন। হেনা যেতে না চাইলেও তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। এতে অবশ্য তার মনটা খারাপ হয়েছে। সে ভেবেছিল সাজি আসলে তার সাথে মজা করবে, কিন্তু সেই সব মজায় পানি ফেলে দিয়েছে তার আম্মু। আজাদ চৌধুরীর কথায় আখি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আমি ঠিক আছি ফুপা, আপনি একদম চিন্তা করবেন না। এখানে কোনো অসুবিধা হলে কিন্তু সবাইকে জানাবে। এখানে সবাই তোমার আপনজন। একদম আমাদের একদম আমাদের পর ভাববে না। আপনাদের পর ভাবা তো সম্ভবও না ফুপা। আপনাদের ব্যবহারে অপরিচিত মানুষরাও আপনাদের ভালোবেসে ফেলবে। আজাদ চৌধুরী হাসেন আখির কথায়। তাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আসলে স্বাদ খেতে আসে না। আখির খুব করে জানতে ইচ্ছে হয় লোকটা কি খাবে না, তাহলে আসছে না কেন। ওদিকে কাউকে সে জিজ্ঞেস করবে সে উপায়ও নেই। পরক্ষণে আবার নিজের মাথায় অদৃশ্য বাড়ি মারে, ভাবে না আসে না আসুক, তোর তাতে কি, উনি না আসলে তোরই ভালো। অন্তত খাবার টেবিলে তো অস্বস্তিতে পড়তে হবে না। খাওয়া শেষে যার ঘরে চলে যায়। আখির অবস্থান হয় অভিকার ঘরে। সে আর অভিকা মিলে এটা ওটা গল্প করছিল, তখনই সেখানে উপস্থিত হয় অভিক। তিনজনে অনেক রাত পর্যন্ত গল্প করে। 1টা বেজে যায়। অভিকা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। অভিকাও নিজের রুমে চলে গেছে, কিন্তু ঘুম আসছে না আখির। একে তো নতুন জায়গা, নতুন বিছানা, তার উপর সন্ধ্যার পর থেকে কতক্ষণ ঘুমিয়েছে, এখন আর ঘুম আসে? সে অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করতে থাকে। শেষে বিরক্ত হয়ে উঠে পড়ে, ভাবে একটু ছাদে গিয়ে ঘুরে আসবে। কিন্তু অচেনা জায়গায় ছাদে ঘোরাটাও তার ঠিক মনে হয়নি, তার উপর এত রাত। কিন্তু উপায় কি, এভাবে কতক্ষণ শুয়ে থাকবে? শেষে ভাবনা চিন্তা করে ঠিক করলো একবার ঘুরেই আসবে। বাহিরের ঠান্ডা হাওয়া একটু গায়ে মাখিয়ে আসবে, তাতে যদি একটু ঘুম ঘুম পায়। যেই ভাবা সেই কাজ। আখি গায়ে ওড়নাটা ভালোভাবে জড়িয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হয়। তবে সে জানে না ছাদের সিঁড়িটা কোন দিকে। এই বাড়িতে হাতে গোনা সে 2বার এসেছে, তাই ছাদের সিঁড়ির খোঁজ সে রাখেনি। কিন্তু এখন যেহেতু সেখানে যাওয়া প্রয়োজন, তাই ছাদের সিঁড়িটাও দরকার। আখি এদিক ওদিক একটু ঘুরে কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে যায়। সারা বাড়িতে ড্রিম লাইট জ্বলছে, তাই অন্ধকার না থাকায় তার অসুবিধা হয়নি। সে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে গেল। ছাদের গেটের কাছে আসতেই দেখলো গেটের দরজা খোলা। সে বেশ অবাক হলো, ভাবলো হয়তো সবাই ভুলে গেছে গেটে তালা লাগাতে, সে যাওয়ার সময় লাগিয়ে দিয়ে যাবে। সে গেট খুলে ছাদে আসলো। আসতে একটা ঠান্ডা হাওয়া তার শরীরকে ছুঁয়ে বেরিয়ে গেল। আখির শরীর যেন জুড়িয়ে গেল। অবিকার ঘরে এসি থাকলেও সেই কৃত্রিম হাওয়ার থেকে এই প্রাকৃতিক হাওয়া অনেক বেশি মনোরম মনে হলো আখির কাছে। ছাদে কোনো লাইট জ্বলছে না, তবে ছাদের আলো চারিপাশ স্পষ্ট দৃশ্যমান। আখি নজর ঘুলাতেই দেখে কেউ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে।
আখি ভয় পেয়ে চিৎকার করে। ব্যক্তিটি এত রাতে এমন মেয়েলি কণ্ঠের চিৎকারে ভরকে যায়, কেঁপে ওঠে কিঞ্চিত। ফিরে তাকায় আখির পানে। লোকটা ফিরতেই আখি যেন কেঁপে ওঠে। লোকটা ধীরে ধীরে আখির সামনে এসে দাঁড়ায়। আখি এখনো ভয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি। লোকটা আখির গালে হাত রেখে বলে, আর ইউ ওকে হোয়াইট স্নো? কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই আখি চমকে ওঠে, থমকে যায় কিছু পলকের জন্য। গালে কারো উষ্ণ হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে কিঞ্চিত। শরীরের তাপমাত্রা তীর করে কমতে থাকে। শীত দ্বারা বেয়ে বয়ে চলে মৃদু শরীর শ্রোতা। আখি চোখের পলক ফেলতে ভুলে যায়। চাঁদের মৃদু আলোয় অপলক চেয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন মানবটির পানে। তার নজরও আখির পানে সীমাবদ্ধ। সে আখির নেত্র যুগলে কিছু খুঁজতে ব্যস্ত। সাদের হাত এখনো আখির গাল স্পর্শ করে আছে। আখি সেই হাতের ওপর নিজের কম্পিত হাত রাখে। কাপা কাপা কণ্ঠে বলে, কি কি বলেন আপনি? হোয়াটস নো? আখির কথায় সাদের টনক নড়ে। নিজের হাত আখির গাল থেকে দ্রুত সরিয়ে নেয়। আখির থেকে কিঞ্চিত দূরত্ব নিয়ে দাঁড়ায়। আখি তখনও চেয়ে থাকে সাদের পানে। সাদের করা প্রতিটি পদক্ষেপ তার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আখির করা প্রশ্নের উত্তর না দিয়ে সাদ বলে, এত রাতে এখানে কি করছো তুমি? ভূতের সাথে রোমান্স করতে এসেছো? রোমান্সের কথা শুনে আখি আবার কেঁপে ওঠে, তবে এবার ভয়ে। নিজেকে দাঁতস্থ করে সাদকে প্রশ্ন করে, এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমি কোথায় থাকবো, কত রাতে থাকবো, সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য আমি কাউকে কৈফিয়ত দেব না। সাদের কথায় আখি অপমানিত বোধ করলেও সে নিজেকে শান্ত করে। মনকে বুঝিয়ে বলে, এই লোকটা তোকে অপমান করলে তুইও তাকে তার ভাষায় বোঝাবি। আগের বারের মতো চুপ করে সব সহ্য করবি না, নইলে মাথায় চড়ে বসবে। আখি মনের মাঝে সাহসের সঞ্চার ঘটিয়ে বলে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার চৌধুরী, আপনি বোধহয় ভুলে গেছেন এটা আমার ফুপির বাড়ি। এছাড়াও এটা আমার আপুর শ্বশুর বাড়ি। সুতরাং আমিও যেখানে যখন খুশি যেতেই পারি, আর তার জন্য আমাকে কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন পড়বে না। আখির কথায় সাদ বাঁকা হেসে বলে, হো রিয়েলি? সাহস একটু বেশি হয়ে গেছে দেখছি। আমার সাহস বরাবরই বেশি। তাই পরখ করে দেখবো? মানে? সিম্পল। এই ছাদে মেয়েরা রাতের বেলা আসে না। এখানে ছেলে ভূতের উপদ্রব বেশি। তাদের আবার সুন্দরী মেয়ে খুব পছন্দ। তো আমি এখন কি করব? তোমাকে এই ছাদে একা রেখে বাইরে গেটের দরজা বন্ধ করে চলে যাব। সকালে যদি বেঁচে থাকো তাহলে বিশ্বাস করব তোমার সাহস আছে। ওরা অন্তত আপনার থেকে ভালো হবে, অন্তত মুখ মিষ্টি করে কথা তো বলবে। আপনার মতো তো নিম পাতা খেয়ে কথা বলতে আসবে না। হোয়াট? আমি নিম পাতা খেয়ে কথা বলতে আসি? অবশ্যই, নইলে আমার সাথে কথা বলার সময় আপনার মুখ থেকে সবসময় তেতো তেতো কথা কেন ঝরবে? অন্যদের সাথে কথা বলার সময় তো ঠিক মধু ঝরে আপনার। যেমন রোগ তার তেমন ঔষধ। মানেটা তোমার এই মোটা মাথায় ঢুকবে না। আখি রাগে কিছু বলতে গিয়েও থেমে যায়। রাগলে এই লোকটা তাকে আরো রাগাবে। মনে রাখতে হবে আমাদের রগের সাথে লড়তে হবে, রোগীর সাথে নয়। বেশ, মানলাম আমার মোটা মাথা, কিন্তু আপনার মাথা তো সুন্দর। তাহলে এই সুন্দর মাথাকে এত ঝগড়া করতে কাজে কেন লাগান? ভালো কাজে লাগান, দেখবেন আপনার মাথা ঠান্ডা থাকবে। তখন আর মোটেও কারোর সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে ইচ্ছে করবে না। আমি পায়ে পা দিয়ে ঝগড়া করি? সেটার প্রমাণ তো আমি সবসময়ই পাই। যাই হোক, আমি এখন ছাদে ঘুরে বেড়াবো। আপনার সমস্যা হলে আপনি আসতে পারেন। আর ভুল করেও এইসব ভূতের ভয় দেখাতে আসবেন না। আমি এসবে ভয় পাই না। ভয় পাওনি বলেই তো এত জোরে চিৎকার করলে। আমার কানের পর্দা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ভয় পেলে না জানি কি করতে। আখি রাগী দৃষ্টিতে তাকিয়ে একটু দূরে সরে যায়, নজর দেয় আকাশের পানে। সাদ আখির দিকে কিছুক্ষণ তাকিয়ে চলে আসতে নেয়। তখনই তার কানে ভেসে আসে, আর একটু থাকুন না। আখির কথায় মুহূর্তেই সাদের পায়ের গতি থামে। সে আখির পানে তাকাতেই সে বলে, একটু আমার এখানে আসুন, আপনাকে কিছু বলার আছে। সাদ ধীর পায়ে এগিয়ে গিয়ে আখির পাশে দাঁড়ায়, বলে, ভয় পাচ্ছ বলেই আমাকে ডেকেছো, তাই না? কথা বলাটা তো বাহানা মাত্র। আখি সঙ্গে সঙ্গে মুখটা কাচুমাচু করে নেয়। তবে ধরা পড়লে হবে না। সাদকে বুঝতে দিতে হবে না যে সে সত্যিই ভয় পাচ্ছে। তবে চোখে মুখে স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা করে আখি বলে, মোটেও আমি ভয় পাচ্ছি না। আমি তো একটা কথা জানার জন্যই আপনাকে ডেকেছি। কি জানতে চাও?
আপনি তখন আমাকে হোয়াইট স্নো বলে কেন ডাকলেন? শুক্রিয়া আদায় করো আমি তোমাকে হোয়াইট জিনি বলে ডাকিনি, নইলে যেভাবে সাদা ড্রেস পরে গুড়ি গুড়ি পায়ে হেঁটে আসছিলে যে কেউ ভয় পেয়ে যেতে পারে। তাহলে আপনি কেন ভয় পাননি? কারণ আমি তোমার মতো ভীতু নই, আর ভীতু হলে এইভাবে এত রাতে ছাদে একা দাঁড়িয়ে থাকতে পারতামও না। যাই হোক, আর কিছু বলতে চাও? কিন্তু আপনি। আখি আর নিজের কথা শেষ করতে পারে না, তার আগেই তার মুঠোফোন বেজে ওঠে। আখি বিরক্ত হয় এত রাতে কাউকে কল করতে দেখে। সাত ভ্রু কুচকে তাকায় আখির পানে। আখি দেখে আননোন নম্বর থেকে কল এসেছে। সে কল রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আখির কণ্ঠস্বর শোনা মাত্রই অপর পাশের কারো মুখে হাসি ফুটে ওঠে। এতক্ষণে মনের মাঝে চলতে থাকা সুপ্ত ঝড় কিছুটা শান্ত হয়ে আসে। কষ্টের কারণে বিগড়ে থাকা মেজাজ স্থির হয়। কি হলো, কথা বলছেন না যে? এত রাতে চুপ করে থাকার জন্য কল করেছেন? ঘুমিয়ে পড়েছিল। আখি, ডিস্টার্ব করলাম কি? বাহ, আপনি আমার নামও জানেন, খুব ভালো। আর হ্যাঁ, ডিস্টার্ব তো অবশ্যই করেছেন। এত রাতে একটা মেয়েকে কোনো ভদ্র বাড়ির ছেলে কল করে নাকি? আখির কথা শুনে ফয়জাল কিছুটা থতমত খায়। আমি ফয়জাল বলছিলাম। ওদিকে ফয়জালের নাম শুনে আখি 440 ঝটকা খায়। ফয়জাল? আপনি? মানে আমাকে এত রাতে? ফয়জালের নাম শোনা মাত্রই সাত তড়িৎ গতিতে আখির পানে তাকায়, নিক্ষেপ করে গম্ভীর দৃষ্টি। আসলে তুমি জায়গায় একটু বের হয়েছিলাম, তাই আর কি। রিয়েলি সরি এত রাতে তোমাকে ডিস্টার্ব করার জন্য। তুমি ঘুমাচ্ছিলে তাই না? না। আচ্ছা, এখন রাখছি, অন্য সময় কথা হবে। বলেই আখি কল কাটে। ফয়জালকে কিছু বলার সুযোগও দেয় না। ওদিকে ফয়জাল কয়েকবার হ্যালো বলার পরে দেখে কলটা কেটে গেছে বললে ভুল হবে। আখি কলটা নিজে থেকেই কেটে দিয়েছে। ফয়জালের মনটা আবার খারাপ হয়ে যায়। বেডের ওপর রাখা ওয়ালেটটা সে পুনরায় হাতে তুলে নেয়। খারাপ হওয়া মন তাতে আরো খারাপ হয়ে যায়। এই ওয়ার্ডে তোমার ছবিটা যত্ন করে রেখেছিলাম আখি। তখন তুমি মাত্র 13 বছরের একটি মেয়ে ছিলে। তারপর 8 বছর হলো, অথচ ছবিটি সেই একই রকম থেকে গিয়েছিল। কিন্তু এখানে এসে এত বছর পরে তোমাকে দেখলাম, সাথে হারালাম তোমার ছবিটা, যেটা আমি যতবার নিজের মাঝে যত্ন করে আগলে রেখেছিলাম। জানো আখি, ছবিটা হারানোর সাথে সাথেই আমার মন হলো কেউ তোমাকে আমার থেকে ছিনিয়ে নিল। তোমাকে সম্পূর্ণ নিজের করে পাওয়ার আগেই কেউ তোমাকে তার মাঝে বন্দি করে নিল। এমনটা কেন মনে হলো আখি? কেন? কেন তুমি কি সত্যিই অন্য কারো? তাহলে আমার কি হবে? আমি যে এত বছরে তোমার অপেক্ষায় বসে আছি, তাহলে কি তুমিও ছবিটার মতো হারিয়ে যাবে? না, না, সেটা সম্ভব না। অন্য কেউ তোমাকে ভালোবাসার আগেই আমি তোমাকে নিজের করে নেব, তোমাকে চেয়ে নেব তোমার আব্বুর থেকে, আর সেটা খুবই শীঘ্রই। বলেই সে শুয়ে পড়ে। মনের মধ্যে নানা সান্ত্বনা বাণী আউড়িয়ে নিজেকে শান্ত করে। ওদিকে কল কাটার পরে আখি নানান কথা ভাবতে থাকে। এই ফয়জাল আমার ফোন নাম্বার কোথায় পেলো? আর পেলো বা এত রাতে কেন কল করবে? বড়ি যদি হয়ে থাকবে তাহলে কোনো বন্ধুকে কল করুক, আমায় কেন? নাকি আপুর বিয়ের শোকে তার কাহিল অবস্থা, কোনটা? ইস, শুনে নিলেই বোধহয় ভালো হতো। তাহলে ছাদে আসার এটাই কারণ, তাই তো? সাদের কথায় আখি সেদিকেই তাকায়। মানে? সব কথা এত মানে মানে কেন করো? হ্যাঁ, সোজা কথা সোজাভাবে বুঝতে পারো না? আপনি সোজা কথা সোজাভাবে বলতে পারেন না? ফয়জালের সাথে কথা বলবে বলেই তো ছাদে এসেছো, তাই না? আখি কিছুটা অবাক হয় সাদের কথায়। সে জানতো নাকি ফয়সাল কল করবে। আসলেও তো বাকি, আমার ফোন, আমার বাড়ির আত্মীয়, আমি যখন ইচ্ছা কথা বলতে পারি, আমার ইচ্ছে। সাদ রাগে গজ গজ করতে থাকে, আখির দিকে নিক্ষেপ করে রাগী দৃষ্টি। এভাবে তাকাবেন না। সাদ তবুও তার দৃষ্টি সরায় না। আখি ঢোক গিলে বলে, দেখুন, এইভাবে তাকানোর কিছু হয়নি। আমাকে ভয় দেখানোর চেষ্টা ভুল করেও করবেন না। আপনাকে ভয় পাই না আমি। সাদ কিছু না বলেই ছাদ থেকে নেমে যায়। আখি ভয়ে ভয়ে তার পিছু পিছু ছোটে। আপনি আমাকে রেখে কেন চলে যাচ্ছেন? মিস্টার চৌধুরী, কোথায় যাচ্ছেন আমায় একা রেখে, মিস্টার চৌধুরী? ওদিকে সাদ তো ফিরেও তাকায় না। আখি আর কি করবে, তাড়াতাড়ি ছাদের দরজার তালা লাগিয়ে নিচে নেমে আসে। অভিকা রুমে যাওয়ার আগে একবার সাদের রুমের দরজায় হালকা ধাক্কা দেয়, বোঝে ভিতর থেকে দরজা বন্ধ। ওনার হঠাৎ হঠাৎ এমন রাগের কারণ বুঝি না আমি। উনি মানুষটাই দেখছি পুরোপুরি একটা রহস্য। যাই হোক, আমার কি, আমি এখন গিয়ে ঘুমোবো।
বলেই সে রুমে চলে যায়। এখন একটা সুন্দর ঘুম দেবে। সাদ রেগে থাকুক বা আনন্দে থাকুক, তাকে তার কি। সকাল সকালই সাজি আর সামির ফিরে এসেছে। কাল সারা রাত তারা এখানে সেখানে ঘুরে বেরিয়েছে। শেষে গাড়ির মধ্যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। চৌধুরী বাড়ির ছোটরা বাদে সবাই উঠে গেছে। সেই ছোটদের মধ্যে আখিও আছে। জান্নাতুল বেগম সাজিকে একটা নতুন শাড়ি পরতে দিয়েছেন। তাকে ফ্রেশ করিয়ে সোফায় সবার মাঝে বসিয়ে এটা ওটা খেতে দিচ্ছেন। সাজি মাথা নিচু করে খাচ্ছেও। তার মূলত সবার সাথে এভাবে বসে থাকতে লজ্জা করছে। সে জানে এখানে উপস্থিত প্রতিটি মানুষই মাটির মানুষ, তবুও বিয়ের দিন এভাবে বাড়ির বাইরে কাটিয়ে এসেছে। ব্যাপারটা বেশ দৃষ্টিকটু আর লজ্জার। সাজি, তুমি কি কোনো কারণে লজ্জা পাচ্ছ? সাজ্জাদ চৌধুরীর কথায় সাজির লজ্জা হার আরো বেড়ে যায়। স্বামীর পাশে বসে ঘুমে ঢুলছিল। সেও সাজির পানে তাকিয়ে দেখে সে নিচের দিকে তাকিয়ে খাবারের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো মুখে পড়ছে। দেখো সাজি, আমি বুঝতে পারছি তোমার লজ্জাটা কোথায় হচ্ছে। তুমি হয়তো ভাবছো সারা রাত বাইরে ঘুরেছো, লং ড্রাইভ কাটিয়েছো, আর সেটাকে আমরা খারাপভাবে নিয়েছি। যদি সেটা ভেবে থাকো তাহলে বলবো তুমি ভুল ভাবছো। আমরা তোমাকে বউ হিসাবে নয়, বরং মেয়ে হিসাবে গ্রহণ করেছি। তাই এসব ভেবে লজ্জা পেও না। ভাবো আমরা তোমার নিজের মানুষ। তাহলে দেখবে এসব লজ্জা পালিয়ে যাবে। কি বলো ভাইজান, ঠিক কথা বলেছি তো? আজাদ চৌধুরী চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, ঠিক ঠিক, আমার ভাই ভুল বলতেই পারে না। বলে তিনিও হাসেন। সাজিরও এতক্ষণে পেতে থাকা লজ্জার ভাব কমে আসে। স্বামী সাজির কানে কানে গিয়ে ধীর কণ্ঠে বলে, কি ব্যাপার সাজপাতি, এত লজ্জা কেন পাচ্ছ? আমি তো লজ্জা পাওয়ার মতো কখনোই কিছু করিনি। কথাটা কর্ণকুহুরে প্রবেশ করা মাত্রই সাজি গরম চোখে সামিরের পানে তাকায়। সামির হো হো করে হেসে ওঠে। তাতে বুঝি সাজি আরো লজ্জা পায়। এই ছেলেটা সবার সামনে কি শুরু করেছেটা কি? আগে একা পাই একে, তারপরে দেখব। একে তুমি এমন করে কেন হাসছো? কিছু না আব্বু, এমনি। আজাদ চৌধুরী আর ঘাটলেন না ব্যাপারটা। জান্নাতুল বেগম এসে সামিরকে উদ্দেশ্য করে বললেন, তোকে আজই যেতে হবে? হ্যাঁ আম্মু, যাওয়াটা খুব জরুরি। কবে ফিরবি? জানি না, তবে বেশি দিন থাকবো না, খুব দ্রুতই ফিরে আসবো। তাড়াতাড়ি আসিস। তোরা দুই ভাই যে কি করিস, আমার একদম ভালো লাগে না তোদের এই বাইরে গিয়ে কাজ করা। না জানি তোদের উপর রাগ করে কে কি করে বসবে। আমার মন একদম মানতে চায় না। কিছু হবে না আম্মু, তোমাদের সবার দোয়া আসে না আমার কাছে। দেখবে আমি আর ভাইয়া সবসময় সুস্থ থাকবো। সেটাই যেন হয়। তোর জামা প্যাক করা হয়নি এখনো? আমি একটু পরে করে দেব। আমি করে দিই প্যাকিং। সাজির কথায় সবাই তার দিকেই তাকায়। সবার এহেন চাহনিতে সে কিছুটা ভরকে যায়। ভাবে সে কি ভুল কিছু বলেছে নাকি। তাহলে তো খুবই ভালো। আমার কাজ অনেকটা কমেছে। ঠিক আছে, তুই সব করে দিস। সাজি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। জুবাইর ভাইজান কল করেছিলেন, বললেন তাড়াতাড়ি ফিরতে, আর দুপুরের খাবারটা তোমাকে ওখানেই খেয়ে আসতে বলেছেন, আর বাড়ির সবাইকে যেতে বলেছিলেন। কিন্তু আমি বললাম আমরা যেতে পারবো না, তবে ছোটরা সবাই যাবে। স্বামীর মনে মনে রাগে গজ গজ করতে থাকে। এই হিটলার শ্বশুর আমার বউকে নিয়ে টানাটানি কেন করছে? আর একটা বেলা আমার সাথে থাকলে কি ওনার চাঁদ যাবে নাকি? যত সব। কখন যাচ্ছ তাহলে? আজাদ চৌধুরীর কথায় স্বামীর মনে মনে বলে, যেতে তো কোনো কালেই আর ইচ্ছে করছে না, কিন্তু উপায় তো নেই, যেতেই হবে। কিন্তু সে মুখে বলে, সব গোছগাছ করে তারপর যাব, বাড়ি ফিরে আর সময় পাবো না। ঠিক আছে সাজি, যা তাহলে ওর জামা কাপড়গুলো সব গুছিয়ে দে। জান্নাতুল বেগমের কথা মতো সাজি উপরে যাওয়ার জন্য উদ্যত হয়। সামিরও তার পিছু পিছু ছোটে। সামিরের রুমে প্রবেশ করা মাত্রই সাজি হাঁ হয়ে তাকিয়ে থাকে। ছেলেদের রুম এতটা সাজানো গোছানো হয় সেটা তার জানা ছিল না। আর রুমটাও বেশ বড়। সে তো আর আগে এই রুমে কখনো আসেনি, শুধু ভিডিও কলে কয়েকবার দেখেছিল। তাতে কি আর অত বোঝা যায়? বাহ, রুমটা তো বেশ গুছিয়ে রেখেছো। অল ক্রেডিট গোস টু মাই আম্মু। তাই তো ভাবছি, তোমার মতো অগোছালো ছেলের রুম গুছিয়ে রেখে এটা ভাবা যায়? আম্মু ছিল তাই আমার প্রয়োজন পড়েনি। এখন তুমি এসেছ, সবটা তোমার। এই রুমে থাকা প্রতিটা জিনিস
আর রুমের সবচেয়ে দামি জিনিস এই সামির আল আমন চৌধুরী তোমার। এবার তুমি এগুলো নিয়ে কি করবে তোমার ব্যাপার। সামির বিজ্ঞের মতো মাথা নাড়ে। তাই তো ভাবছি, তোমার মতো অগোছালো ছেলের রুম গুছিয়ে রাখে। সাজি সেদিকে পা বাড়াতে গেলেই তার হাতে টান পড়ে। এক টানে কারো বুকে এসে পড়ে সে। কি করছো সামির? দরজা খোলা। কে বলেছে খোলা? দরজা সেই কখন বন্ধ হয়ে গিয়েছে। তোমার জন্য শুধু খোলা আসে আমার এই মনের দরজা। ভালো হয়েছে, এবার ছাড়ো আমাকে। যদি না ছাড়ে থেকে যাও এভাবেই, ভালো লাগছে তো। এখানে দেরি করলে তো বাড়িতে পৌঁছতে দেরি হয়ে যাবে। তুমি তো দেখছি বাড়ি যাওয়ার জন্য খুব উতলা। তোমার বরটা যে একাকিত্বে ভুগছে সেটা কি দেখতে পাও না? বলে এসে সাজিকে বেডে শুইয়ে দেয় আর নিজেও আধশোয়া হয়ে তার উপর নিজের মুখটা গুজে দেয় সাজির গলায়। কি করছো সামির? হুস, তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না। মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু আমাকে যেতেই হবে। তোমাকে ছেড়ে থাকা এক একটা দিন আমার সাথে দুবিবেশ লাগবে সাজপাতি। এমন ভাব করছো যেন এর আগে কখনো যাওনি। গিয়েছি, তবে এবারটা ভিন্ন, তুমি বুঝবে না। সাজিও আর কিছু বলে না, চুপ করে যায়। এভাবেই কেটে যায় কয়েকটা পলক। স্বামী সাজির গলা থেকে মুখ তুলে দেখে সে কাঁদছে, তবে নিঃশব্দে। নীরবে বিসর্জন দিচ্ছে অশ্রুবিন্দু। স্বামী দ্রুত উঠে বসে, সাজিকে বসিয়ে হাত রাখে তার গালে। এই সাজপাতি কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমি কি কিছু ভুল করলাম? আই এম রিয়েলি সরি। তাও তুমি কেঁদো না। স্বামীর কথা শুনে না চাইতো হেসে ফেলে সাজি। তুমি এমন কেন সামির? কেমন? এত ভালো কেন? তোমার এই ব্যবহারই যে আমাকে তোমার দিকে আরও টেনে নিয়ে আসে। আমি বারবার হারিয়ে যাই তোমার মাঝে। তোমার থেকে সামান্য দূরত্ব সহ্য হয় না আমার। আর তুমি চলে যাবে, কষ্ট হবে না বুঝি আমার? ওর জন্য আমার সাজপাতির মন খারাপ? সাজি হ্যাঁ সুযোগ মাথা নাড়ে। স্বামীর আঙুল দিয়ে সাজির অশ্রুকণা মুছে দেয়। কাঁদে না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর পরের বার যখন যাব তোমাকে সঙ্গে নিয়েই যাব। সত্যি? 3 সত্যি। সাজি হাসে, জড়িয়ে ধরে স্বামীরকে। এই বুকের মাঝেই তার পরম শান্তি, পরম আনন্দ। আজাদ চৌধুরী আর সাজ্জাদ চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে নানান আলোচনায় মত্ত ছিলেন। তখনই বাড়িতে ফিরল সাদ। সে মূলত মর্নিং ওয়ার্কে গেছিল। তাছাড়া ভোরবেলা তার জিমে যাওয়া অভ্যেস। বাড়িতে যখন ছিল সে অভ্যাসে বশত জিমে একটু সময় কাটিয়ে এসেছে। ওই তো সাদ এসেছে, এখানে বসো সাদ। একটু ফ্রেশ হয়ে আসি। আরে ফ্রেশ পরে হবে, আগে বসো, তোমার সাথে কথা আছে। সাদার কথা বাড়ায় না, ওভাবেই বসে পড়ে। কি বলবে? জুবাইর ভাইজান কল করেছিলেন। তিনি চাইছেন আজ সবাই দুপুরে ওই বাড়িতে খাওয়া দাওয়া করি। আমরা তো যেতে পারছি না, চাইছিলাম তোমরা ছোটরা সবাই ঘুরে এসো। আমি আর ছোট নেই আবু। তাছাড়া আজকে আমাকে অফিস যেতেই হবে, একটা মিটিং আছে। অভিকা ওদের পাঠিয়ে দাও। তার জন্য তো আমরা আছি, আমরা সব সামলে নেব। সেটা হয় না আব্বু, তোমাদের বয়স হচ্ছে, এত প্রেশার নেওয়া ঠিক না। এখন তোমাদের রেস্ট নেওয়ার সময়, হাসি খুশিতে দিন কাটানোর সময়। সে তো ঠিকই বলেছে, এখন তো আমাদের বয়স হচ্ছে, এখন আমাদের রেস্ট নেওয়ার বয়স, নাতি নাতনিদের নিয়ে আনন্দ করার বয়স, বৌমার সাথে ঝগড়া করে কাটানোর সময়। এখন তোমরা অফিসের কাজ করলে হয়? সেটাই, তার জন্যই তো তোমাকে বৌমা এনে দিয়েছে আম্মু। বৌমা কোথায়? আমার বাড়িতে তো এসেছে আমাদের মেয়ে, ওকে তো আমি মাথায় তুলে রাখবো। মেয়ের সাথে কি ঝগড়া করা যায়, নাকি তাকে কথা শোনানো যায়? আমি তো একটা বৌমা চাই, যার সাথে ঝগড়া করতে পারবো, শাশুড়ি সুলভ আচরণ করতে পারবো, তবেই না মনে মনে আনন্দ হবে। এসব বোগাস কথা না বলে সরাসরি বলো যে তোমরা আমার বিয়ে দিতে চাও। দেখেছো জানো তো আমাদের ছেলে কতটা বুদ্ধিমান। সে তো দেখছি, কিন্তু শুধু বুদ্ধিমান হলেই তো হবে না, বুদ্ধিমানের মতো কাজটাও করতে হবে, তবেই না বুঝবো। আম্মু প্লিজ, বারবার এক কথা বলো না তো, আমার এসব শুনতে ভালো লাগে না। তা কেন লাগবে? আচ্ছা,
সাত তোকে কি কোনো মেয়ে ধোকা দিয়েছিল? না মানে নইলে বিয়ে করতে চাস না? সত্যি করে বল, বিদেশ গিয়ে কি কোনো রমণীর প্রেমে পড়েছিলিস? বলে সে নিজের রুমের দিকে পা বাড়ায়। উফ ভাইজান, তুমি যে কি করো না। এমনটা না করলেও তোর ভাবি ওনার রেডিও চালিয়ে যাবে, আর তার মুখ্য চরিত্রে থাকবে আমার বড় ছেলে। সে তুমি যাই বলো না কেন, সাদের কিন্তু এবার বিয়েটা করে নেওয়া উচিত। কি বলবো বল, সে তো বিয়ের কথা শুনলেই রেগে যায়। না জানি ওর মনে কেউ আছে কিনা, কে জানে। বলে তিনি রান্নাঘরের দিকে পা বাড়ান। বলে আজাদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। সাদ বিরক্ত নিয়ে নিজের রুমের দিকে এগোতে থাকে।